সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ বিডি লাইভ নিউজ টুডে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। লিবিয়ায় নৌকা ডুবে 18 অভিবাসীর মৃত্যু, কয়েকজন বাংলাদেশি উদ্ধার। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে 91 জন। আফগান নেতাদের আবার গুহায় ঢোকানোর হুমকি পাকিস্তানের। সংঘাত বন্ধ না করলে ভারত ও পাকিস্তানের উপর 250% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে তছনছ জামাইকা। সুদানের এল ফাশারে 2 দিনে 2000 মানুষ হত্যা, আরব দেশগুলোর নিন্দা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এখন দেখবেন বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 91 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 24 জন শিশুও রয়েছে। গত 28 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত হামলায় নিহতে এই সংখ্যা দাঁড়ায়, যা চিকিৎসকদের মতে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্য অঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 42 জন, উত্তর গাজায় 31 জন এবং দক্ষিণ গাজায় 18 জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এক বিবৃতিতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অধীনে 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির লক্ষ্য হল উপত্যকাকে স্থিতিশীল করা, যুদ্ধ বিধ্বস্ত এলাকা পুনর্নির্মাণ করা এবং হামাসের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই একটি নতুন শাসন কাঠামো প্রতিষ্ঠা করা। যুদ্ধবিরতি সত্ত্বেও একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবরের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী আক্রমণ করার নির্দেশ দেন। এরপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকা সত্ত্বেও যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে নেই। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে 2023 সালের অক্টোবর থেকে গাজার ইসরায়েলের যুদ্ধে 68,500 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং 1,70,000 জনেরও বেশি আহত হয়েছে। সংঘাত বন্ধ না করলে ভারত ও পাকিস্তানের উপর 250% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার দক্ষিণ কোরিয়ায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক শীর্ষ সম্মেলনে তিনি এই দাবি করেন। গত মে মাসে সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আপনারা যদি ভারত ও পাকিস্তানের ওই পাল্টাপাল্টি হামলার দিকে তাকান, দেখবেন তখন তারা বড় সংঘাতের দিকে এগোচ্ছিল। দুই প্রতিবেশীর এই সংঘাতে 7টি বিমান বিধ্বস্ত হয়েছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, সংঘাত বন্ধ করতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের নেতাদের ফোন দিয়েছিলেন। বলেছিলেন, সংঘাত বন্ধ করতে সম্মত না হলে তিনি তাদের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেবেন এবং বড় ধরনের শুল্ক আরোপ করবেন। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম আমি উভয় দেশের উপর 250% করে শুল্ক আরোপ করব। এর মানে হলো আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। এর মধ্য দিয়ে আমি এই কথাটা সুন্দর করে বলেছিলাম, আমরা আপনাদের সঙ্গে ব্যবসা করতে চাই না। এইদিকে আফগান নেতাদের আবার গুহায় ঢোকানোর হুমকি পাকিস্তানের। নিজেদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধে আলোচনায় বসেছিল আফগানিস্তান ও পাকিস্তান। এই বিষয়ে তুরস্কের ইস্তাম্বুলে গত 3 দিন বৈঠক করেছে তারা, তবে আলোচনাটি ব্যর্থ হয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের টিটিপি কার্যক্রম ঠেকাতে আফগানিস্তান তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে হুমকি দিয়েছেন পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি আরেকবার আফগানিস্তানের ভূখণ্ডে এসে সন্ত্রাসীরা আত্মঘাতী বা যে কোনো হামলা চালায়, তাহলে তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এছাড়াও তালেবান নেতাদের আবার গুহায় ঢোকানো হবে বলেও মন্তব্য করেন আসিফ। মূলত তিনি তালেবান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনীর 20 বছরের যুদ্ধের কথা বলেছেন। এই যুদ্ধের সময় তালেবানের উচ্চ পদস্থ নেতারা লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করতেন। গত বুধবার ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা দেন, আফগান মাটি থেকে শুরু হওয়া সীমান্ত সন্ত্রাস মোকাবেলায় তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে হওয়া আলোচনায় দুই পক্ষ কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। আফগানিস্তান থেকে আন্তঃসীমান্ত হামলার ক্ষেত্রে পাকিস্তানের হাতে কি বিকল্প আছে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পার্লামেন্ট হাউসে খাজা আসিফ বলেন, আমরা অবশ্যই আঘাত হানব, নিশ্চিতভাবেই হানব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে প্রতিশোধ নিতে যদি আমাদের আফগানিস্তানের গভীরে যেতে হয়, আমরা অবশ্যই তাই করব। এর আগে 25 অক্টোবর দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার পর খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর অর্থ হবে প্রকাশ্য যুদ্ধ। গত বুধবারের ব্যর্থ আলোচনা প্রসঙ্গে আসিফ বলেন, কাবুল আলোচনার কোনো স্তরে আন্তরিক ছিল না। ভারতের নির্দেশে এবং তাদের এজেন্ট হয়ে ফিতনা আল হিন্দুস্তান আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের উপর তাদের অবস্থানকে কাজে লাগাতে চাইছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন, কাবুলের পুরো নেতৃত্ব ভারতের হাতে খেলছে। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান ও
ও আফগানিস্তান উভয় দেশের ওয়ার্কিং গ্রুপ ইস্তাম্বুলে উপস্থিত ছিল। চুক্তি প্রায় চূড়ান্ত হওয়া সত্ত্বেও কাবুল তা আটকে দিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে তছনছ জামাইকা। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে স্থানীয় সময় মঙ্গলবার 28 অক্টোবর দক্ষিণ পশ্চিম জ্যামাইকায় নিউ হোপের কাছে ঘন্টায় 295 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মেলিসা। এরপর কয়েক ঘন্টা ধরে রীতিমতো তাণ্ডব চালায়। এতে তছনছ হয়ে গেছে দেশটির বিস্তীর্ণ এলাকা, অসংখ্য বাড়িঘরের ছাদ উড়ে গেছে, দেশটির ব্রেড বাস্কেট খ্যাত অঞ্চল প্লাবিত হয়েছে, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ফলে দেশটির 28 লক্ষ মানুষের বেশিরভাগই এখন বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চলতি বছর বিশ্বের সবচেয়ে এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি 5 বলে চিহ্নিত করা হয়েছে। 174 বছরে এত ভয়ঙ্কর ঝড় দেখেনি জ্যামাইকা। এক শতাব্দীর মধ্যে সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবেও বর্ণনা করা হচ্ছে একে। জ্যামাইকায় আঘাত হানার পর ক্যাটাগরি 4 ঘূর্ণিঝড় হিসাবে বর্তমানে উত্তর পূর্বে কিউবার দিকে অগ্রসর হচ্ছে মেলিসা। জ্যামাইকায় আঘাত হানার আগে এর প্রভাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে মৃত্যু হয়েছে 7 জনের। এর মধ্যে 3 জন জ্যামাইকার বাসিন্দা আর বাকি 3 জন হাইতির। অন্যদিকে সুদানের এল ফাশারে 2 দিনে 2000 মানুষ হত্যা। গত সোমবার 27 অক্টোবর ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা জানান, স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উত্তর দারফুরে এল ফাশার দখলের পর র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আরএসএফ 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 17 মাস অবরোধের পর গত রোববার 26 অক্টোবর দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এল ফাশার দখল করে নেয় আরএসএফ। এরপর সুদান সরকার জানায় 2 বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এল ফাশার শহরে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করছে। সরকারি তথ্যমতে গত রোববার থেকে সোমবার পর্যন্ত 2000-এরও বেশি নিরস্ত্র নাগরিককে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক। এদিকে ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলো বলে তারাও আরএসএফ এর নৃশংসতার বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে। সংস্থাগুলোর তথ্যমতে সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড, পালানোর পথে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ, বাড়ি বাড়ি অভিযান এবং নারী ও তরুণী মেয়েদের যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। এইসব তথ্য সামনে আসার পর আঞ্চলিক দেশগুলো বিদ্রোহী গোষ্ঠীটির তীব্র নিন্দা জানিয়েছে। গত মঙ্গলবার 28 অক্টোবর এক বিবৃতিতে সৌদি আরব বলেছে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করছে। বিবৃতিতে সুদানের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য দায়িত্ব পালনের জন্য আরএসএফ এর প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিবেশী দেশ মিশর সুদান জুড়ে অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি কার্যকরের জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে বর্তমান সংকট কাটিয়ে উঠতে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এদিকে পারমাণবিক সমৃদ্ধ আন্ডার ওয়াটার ড্রোনের সফল পরীক্ষা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার বলেছেন তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন পারমাণবিক শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে মস্কোর এটি দ্বিতীয় নতুন পারমাণবিক অস্ত্র ব্যবহার পরীক্ষা, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করে করা হলো। পুতিন রবিবার অন্য একটি উন্নত পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্রের পরীক্ষা তদারকি করেছিলেন। তা হলো বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেটির অসীম পাল্লা রয়েছে বলে তিনি দাবি করেছিলেন। ট্রাম্প ওই মহড়াকে উপযুক্ত নয় বলে মন্তব্য করেন। ইউক্রেনে আহত রুশ সেনাদের চিকিৎসা করা একটি সামরিক হাসপাতাল পরিদর্শনকালে পুতিন টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে বলেন, গতকাল অন্য একটি সম্ভাব্য ব্যবস্থার জন্য আরও একটি পরীক্ষা চালানো হয়েছে। তা হলো পারমাণবিক শক্তি ইউনিটে সজ্জিত মনুষ্যবিহীন আন্ডার ওয়াটার ডিভাইস পসাইডন। রুশ নেতা দাবি করেন এই ড্রোন টর্পেডোকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। পুতিনের মতে এটি প্রচলিত সাবমেরিনের চেয়ে বেশি গতিতে চলতে পারে এবং বিশ্বের যে কোনো মহাদেশে পৌঁছাতে পারে। পুতিন আরো বলেন, পসাইডনের গতি এবং ডুব দেওয়ার গভীরতার সঙ্গে কোনো দেশই পাল্লা দিতে পারবে না। এদিকে লিবিয়ায় নৌকা ডুবে 18 অভিবাসীর মৃত্যু, কয়েকজন বাংলাদেশি উদ্ধার। লিবিয়ার উত্তর পশ্চিমা অঞ্চলীয় শোরমান উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে 18 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার 28 অক্টোবর এই ঘটনার পর অন্তত 64 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে উদ্ধারকৃতদের মধ্যে 29 জন সুদানের পুরুষ, 1 জন নারী ও 1 জন শিশু ছিল। অন্যদের মধ্যে 18 জন বাংলাদেশি, 12 জন পাকিস্তানি এবং 3 জন সোমালি নাগরিক রয়েছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন অনুসারে আল জাউইয়া শহর ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে তীব্র ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তবে মৃতরা কোন দেশের এখনো নিশ্চিত করা যায়নি।
যায়নি। IOM জানিয়েছে বেঁচে যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে তারা স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে। ভূমধ্যসাগরের মধ্যবর্তী এই রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটের মধ্যে একটি। IOM জানিয়েছে 2025 সালের শুরু থেকে এই রুটে 1046 জনের মৃত্যু ও নিখোঁজের ঘটনা রেকর্ড করা হয়েছে।